করোনার করাল গ্রাস থেকে জর্জরিত হতে হতে আমরা বেরিয়ে এসেছিলাম। আমরা একটি স্বস্তি বোধ করেছিলাম, কিন্তু আসলে কি সেটা কতটা সত্যি ছিল? আমরা দেখতে পাচ্ছি আমরা নতুন করে একটা ভয়ের আবহে ঢুকে যাচ্ছি। আমরা জানতে পেরেছি যে করোনার প্রভাবটা আবারও আমাদের মধ্যে জাল ফেলতে শুরু করেছে। আমরা এখানে হয়তো সেটা খুব একটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন খবর পড়ছি আমরা তখন দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে ধরা পড়ছে। তো সেটা কি ফেরত এসছে নাকি সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এবং আরও কিছু প্রশ্ন আমাদের মাথায় আমাদের মধ্যে রয়েছে, আমাদের সকলের মধ্যেই। তো আমরা সেসব প্রশ্নের উত্তর আমরা জানব। আমাদের সঙ্গে রয়েছেন শিলচর মেডিকেল কলেজ থেকে দুজন বিশেষজ্ঞ, ডাক্তার শুভ্রেন্দু সেন এবং ডাক্তার বিশ্বদীপ চৌধুরী। নমস্কার, আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো যে কথাটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম যে আমরা ভেবেছি যে সেটা চলে গেছে, কিন্তু আদৌ সেটা কি চলে গেছিল নাকি সেটা ছিল, সেটা নিয়ে যদি কিছু বলেন। Case তো definitely case number of cases had fallen down, the spike had gone taken a dip, কিন্তু দেখা গেছে যে ধীরে ধীরে এটা বেড়ে আসছে। তো ইনিশিয়ালি অনেকেই বলেছিলেন যে এটা কি নতুন কোনো স্ট্রেন বা কিছু। ইনিশিয়াল ফেজে ডক্টর ভি রবি ইজ এক্স chief of NIMHANS of virology. He had said that it is due to the people were lacking responsible behavior. তার মানে কি যেই রাইজটা কমে গেছে, মানে করোনা নাম্বার কমে গেছে, লোকজন গা ছাড়া দিয়ে দিয়েছে। সো হি ওয়াজ টেলিং কি দিস ইজ কোনো নতুন স্ট্রেন কিন্তু এই রাইজটা করছে না। সেকেন্ড ওয়েভের ব্যাপারে নতুন স্ট্রেন কিন্তু রেসপন্সিবল না। এটা আমাদের তরফ থেকে যদি মানে রেসপন্সিবল বিহেভিয়ার থাকলে এটা আটকানো যায়। এটা অনেকাংশে লোকজন একটু গা ছাড়া ভাব দিয়েছে, এর জন্য এগুলো সেটা তো সত্যি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো আমাদের এখানে যারা রয়েছেন তারাও কিন্তু মাস্ক পরছেন না, কিংবা যে আমরা যেভাবে মেনেছিলাম প্রথমে সেটা এখন আর আমরা সেটা করছি না। তো সেটার জন্যে তো একটা হয়েছে, সেটা হতে পারে। কিন্তু শোনা যাচ্ছে যে যেটা আপনি স্ট্রেনের কথা বললাম, যে নতুন এটা অন্য তার টাইপটা একটু অন্যরকম, সেটা কতটা সত্যি? হ্যাঁ, কয়েকটা কেস আইডেন্টিফাই হয়েছে। দুই ধরনের স্ট্রেন ভারতবর্ষের কয়েকটা রাজ্যে দেখা গেছে, মহারাষ্ট্র আর একটা। তো দুটো রাজ্যে দেখা গেছে। তো এগুলো যে এপিডেমিক করছে এটা না, কিন্তু মানে ব্যাপকভাবে যে বাড়াচ্ছে কেস এটা না, কিন্তু দে হ্যাভ বিন আইসোলেটেড। স্টাডি প্রায় 7,000 কেসের মধ্যে মোটমাট দুইটা স্ট্রেন, মানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে দুটো স্ট্রেন। মানে তার কি ধরনটা একটু আলাদা নাকি একই সিম্পটম যেগুলো ছিল? ভাইরাসগুলো মিউটেশনের হলো যে ভাইরাসগুলো মিউটেট করতে থাকে, যাতে হিউম্যান বডির একটা ডিফেন্স মেকানিজম আছে, সেই মেকানিজমটাকে এসকেপ করার জন্য বিভিন্নভাবে নিজেকে বদলে ফেলে। আমরাও যেমন কোনো একটা অবস্ট্রাকশন পেলে বিভিন্ন রাস্তা খুঁজি, সেরকম ভাইরাসও এগুলো করে। তো তখন এটাকে কি ট্রিটমেন্ট করা মুশকিল হয়ে যায়, নতুন নতুন টার্গেট অর্গান হয়ে যায়। আপাতত যেমন লাংস বা অন্য কিছু কিছু টার্গেট অর্গান আছে, এখন ওদের নতুন টার্গেট অর্গান হয়ে যাবে, তখন এগুলো প্রেডিক্ট করা যায় না এবং নতুন ভাবে আমাদের সামনে আসলো। তো জিনিসটা তো বুঝতে গেলে আমাদের প্রায় 100 বছর আগে আমাদেরকে একটু যেতে হবে। হ্যাঁ, 100 বছর আগে আমাদের এখানটা পৃথিবীতে বলছি একটা স্প্যানিশ ফ্লু নামে একটা প্যান্ডেমিক হয়েছিল। স্প্যানিশ ফ্লু সেটাও কিন্তু এক প্রকারের সেই করোনা ভাইরাসের দ্বারাই হয়েছিল। তো স্প্যানিশ ফ্লু যখন হয়েছিল প্রচুর মানুষ কিন্তু তখন মারা গিয়েছিলেন। আর তখন মারা যাওয়ার অন্য কারণও ছিল, কারণ তখন চিকিৎসা পদ্ধতি সেরকম উন্নত ছিল না, অনেক ব্যাপার। তো স্প্যানিশ ফ্লুর ক্ষেত্রে দেখা গিয়েছে একটা ক্লিয়ার কাট একটা ইনিশিয়াল একটা পিক একটা ছিল, পিকটা গিয়ে আবার কিন্তু একদম নিচে নেমে চলে এসেছিল। নেমে আসার পরে স্প্যানিশ ফ্লুটা কিন্তু আবার সেকেন্ড পিক একটা কিন্তু হয়েছে। তো তখনকার সময় তো সেই ভাইরাস মিউটেশন বা অমুক তমুক সেগুলো স্টাডি করার সেরকম এত স্কোপ ছিল না। কিন্তু এটা বলাই যেতে পারে যে সেকেন্ড পিকটা যেটা হয়েছিল সেটাও কিন্তু ওই ইনিশিয়াল স্ট্রেইনটার জন্যই সেকেন্ড পিকটা হয়েছিল হয়তো। হ্যাঁ, যদিও সেরকম আজকের দিনে যেরকম আমরা ডিটেইল স্টাডি করতে পারি, তখনকার সময় তো এত ডিটেইল স্টাডি করার কোনো ইয়ে ছিল না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম একটা যে কোনো এপিডেমিক বলুন বা প্যান্ডেমিক বলুন সেরকম হতে পারে। দ্যাট ইজ দ্য ন্যাচারাল কোর্স অফ দ্য প্যান্ডেমিক। এটা ইনিশিয়াল একটা ফার্স্ট পিক থাকবে আর একটা সেকেন্ড পিক আসতে পারে, এবং এর জন্য লোকের সবাই একটু সতর্ক থাকাটা উচিত। যে চিকিৎসা মহল হেলথ যে সেট আপ যারা
বা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর এরাও কিন্তু সেকেন্ড পিকটাকেও ভয় করেন, হ্যাঁ, কারণ প্রথম পিকটাকে সামাল দেওয়াটাই একটা বিরাট বড় একটা মুশকিলের একটা ব্যাপার, আবার যেন সেকেন্ড পিকটা না আসে। আর আপনি যেটা প্রশ্ন করেছিলেন স্যারকে যে সেকেন্ড পিকটা কি আমাদের আরেকটা অন্য একটা নতুন স্ট্রেনের জন্য, সেটার সম্পর্কে কিন্তু এখন কিছু বলা যাচ্ছে না। হয়তো নতুন স্ট্রেনের জন্য নাই, কিন্তু পুরানা স্ট্রেনের জন্যই হতে পারে। এবং সেটাই। পুরানা স্ট্রেনের জন্য তো এই কারণ মানুষ সেই সাবধানতাটা সেটা ফলো করছে না, হ্যাঁ, সোশ্যাল ডিস্ট্যান্সিং বলুন, হ্যাঁ, বা মাস্ক পরা বলুন, এই সমস্ত জিনিস তো ফলো করছে না। সিম্পল কিছু জিনিস ফলো করলে পরে যার দ্বারা আমরা আমাদের এখানটায় ফার্স্ট যেটা পিক যেটা সেটাকে আমরা খুব মানে ভেরি সাকসেসফুলি কিন্তু আমরা সেটাকে একটা প্লেটু লেভেলে নিয়ে চলে আসতে পেরেছি। কেন পেরেছি? কারণ আমরা ডিসিপ্লিন ফলো করেছি, ঠিক আছে? তো আবার আমরা সেই ডিসিপ্লিনটা একটু ফলো করি না কিসের জন্য? ডিসিপ্লিনটা ফলো করলে আমরা সেকেন্ড পিকটাও আমরা অ্যাভয়েড করতে পারবো। সেকেন্ড পিক তো সেরকম ভাবে আসছে না, আশঙ্কা করা যাচ্ছে হয়তো সেকেন্ড পিক আরেকটা চলে আসতে পারে। আসলে মানুষের মধ্যে ভয়ের মাত্রাটা একটু কমেছে, আগে কিছুটা কমে যেরকম গেছে। ছিল সেরকম হ্যাঁ, তো এখন নেই। সেটাই হচ্ছে কি ব্যাপার। তো ওইটাই। আচ্ছা, আমরা তো মানে এই জিনিসটা মোটামুটি বোঝা গেল যে হয়তো একই জিনিসটা রয়েছিল, হ্যাঁ, রয়ে গেছিল, হ্যাঁ, হয়তো সেটার মধ্যে আবার এটা হয়তো বেড়েছে, হ্যাঁ। তার সংক্রমণটা বেড়েছে কিংবা সেটার কিন্তু চেহারা পাল্টেছে, সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো সেটা তো নিশ্চয়ই, কিন্তু এর মধ্যে একটা নতুন যেটা বদল হয়েছে সেটা হচ্ছে ভ্যাকসিন এসে গেছে। Vaccination। হ্যাঁ, মানুষের মধ্যে হয়তো সেটাও একটা ভয় কমার কারণ, হয়তো ভ্যাকসিন এসে গেছে। তো ভ্যাকসিন নিয়ে তো অনেক প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। প্রথমে যে প্রশ্নটা আমি জানতে চাইবো, আমি আপনার কাছে জানতে চাইবো যে ভ্যাকসিন আমাদের এখানে যে ভ্যাকসিনটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে, কি ভ্যাকসিন, কি ধরনের ভ্যাকসিনটা এখন দেওয়া হচ্ছে মানুষের মধ্যে? তো আমাদের এখানে মেইনলি প্রথমে তো মেডিকেল কলেজে শুরু হয়েছে, তো তখন কোভিশিল্ড দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, কোভিশিল্ড চলতে চলতে আমার মনে হয় 24-25 তারিখ নাগাদ গত মাসের কোভ্যাক্সিনও চলে এসছে। তো কোভ্যাক্সিন চলে এখন দুটোই দেওয়া হচ্ছে। তো কিছু কিছু সেন্টার স্পেসিফাই করে থাকে যে এই সেন্টারে কোভিশিল্ড দেওয়া হবে, ওই সেন্টারে কোভ্যাক্সিন দেওয়া হবে, এইরকম। আমি একটা সার্কুলার দেখেছি আর কি আচ্ছা। ডিস্ট্রিক্ট হিসেবে আমাদের কলেজে যারা ভ্যাকসিন ডিল তো করছে। এছাড়া তো আরো অনেক ভ্যাকসিন রয়েছে যে এগুলো বাইরে দেওয়া হচ্ছে, বিদেশে দেওয়া হচ্ছে, কিন্তু বিদেশে আমাদের দেওয়া এখানে হচ্ছে। মাত্র দুটোই। আমাদের দেশে দুটোই ভ্যাকসিন এখন অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে একটা কোভিশিল্ড আর একটা হচ্ছে কোভ্যাক্সিন। তো এমনিতে কি কোনো মানে পার্থক্য রয়েছে দুটোর মধ্যে? না, পার্থক্য বলতে দেখুন, এটা তো দ্য টাইপ অফ ভ্যাকসিন যেটাকে বলি আর কি, হ্যাঁ, সেই টাইপ অফ ভ্যাকসিনে তো অবভিয়াসলি এটা পার্থক্য আছে। দু রকমের ভ্যাকসিন। আপনার কোভিশিল্ড যেটা, সেই কোভিশিল্ডে সেটা ম্যানুফ্যাকচারিং যেটা পদ্ধতি যেটা, সেটা যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আর কি বলি, হ্যাঁ, সেটার দ্বারা এটা ইয়ে। আর আপনার কোভ্যাক্সিন যেটা, সেটা হচ্ছে কি আপনার অ্যাটেনুয়েটেড ওই ভাইরাস পার্টিকেলস দিয়ে সেটা মানে ওইভাবে বানানো হয়। টেকনিক্যাল অনেক ব্যাপার স্যাপার রয়ে গেছে। তো মোড অফ ম্যানুফ্যাকচারিং অফ দ্য টু ভ্যাকসিন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, টেকনিক্যাল যা বিষয় আগে দুটোর মধ্যে সেটা ডিফারেন্স, সেটাই। আচ্ছা, আর তো তেমন কোনো ডিফারেন্স না, দুটোই একইভাবে দিতে হবে, কিংবা দুটো ডোজ সব দিতে ধরনের হবে, রোগীকে দুটোই দেওয়া যাচ্ছে? দুটোই দেওয়া যাচ্ছে, সেটার যদি মধ্যে কোনো কোনো ডিফারেন্স হার্টের নেই। রোগী থাকে কিংবা কোনো রোগী বিশেষ আলাদা কিছু নেই, আলাদা দুটোই কিছু নেই। সবাইকে দেওয়া যাচ্ছে। আলাদা কিছু নেই। এবং কন্ট্রাইন্ডিকেশন যেগুলো বলা হচ্ছে বা এডিআর এর ব্যাপার বা সতর্কতা অবলম্বন করার যে ব্যাপারগুলো, দুটোর মধ্যেই সেম, কোনো ডিফারেন্স নেই। দুটো ভ্যাকসিনেই দুটো করে আপনাকে ডোজ দিতে হবে, একই আপনার ডোজেজ, হ্যাঁ, একই ধরনের, সেটা কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তো একটা কিছু প্রাথমিক প্রশ্ন রয়েছে, যেমন এই কটা ডোজ রয়েছে, কিভাবে দেওয়া হবে, সেটা যদি আপনি বলেন। দুটো ডোজ দিতে হয়। তো রিসেন্টলি আমাদের কাছে ইনফরমেশন এসছে, অথেন্টিক ইনফরমেশন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট সোর্স থেকে, যে অ্যাজ ফার অ্যাজ কোভিশিল্ড ইজ কনসার্ন, অ্যান্টিবডি প্রোডাকশন ইজ বেস্ট আফটার 6 to 8 weeks, নট মোর দ্যান 8 weeks। এখন রিসেন্ট একটা ইনস্ট্রাকশনও চলে এসছে এরকম যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কোভিশিল্ড, অ্যাজ ফার অ্যাজ কোভিশিল্ড ইজ কনসার্ন, আপনি 6 থেকে সেকেন্ড ডোজটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নিতে পারেন। বাট নট উইথ কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনটা আগের মতনই, মানে প্রথম দিন নিলেন, এরপরে 28 দিনের মাথায়। ও আচ্ছা, এটা মানে তার মধ্যে সেটা একটু এটা খুব ইনিশিয়ালি তো কোভিশিল্ড আমরা ডে 1 একটা দিলাম, আর 28 দিন পরে 28 দিনের পরে একটা দিয়েছি। তারপরে আরেকটা নতুন একটা সার্কুলার যেটা এসেছে, যে সেটা বলছে যে ইউ ক্যান টেক ইট আফটার 6 উইক, মানে 42 ডেজের পরে। হ্যাঁ,
সেই এটা তো তো কোভ্যাক্সিনের আরেকটু ক্ষেত্রে কিছু এখন তো পর্যন্ত প্রশ্ন রয়েছে, যেমন আপনি বললেন যে 28 দিনের মধ্যে, এরকম হতে পারে যে এখানকার লোক হয়তো বাইরে 28 গেছিল দিনের মধ্যে না, 28 দিন পরে, 28 দিন On পরে, the- on the- হ্যাঁ, on the কিন্তু 28th day। তারপরে কিছু দিনের মধ্যে সেটা 60 সামথিং এটা ডোজের এত দিনের মধ্যে সেটাকে নিতে হবে। তো সেই জিনিসটা যদি আপনি বলেন যে এরকম হতে পারে যে এখানে একজন লোক ফার্স্ট ডোজ নিয়েছে, হয়তো তারপর বাইরে যেতে হয়েছে, তো সেখানে গিয়ে সেকেন্ড ডোজটা নিতে হবে, তো 28 দিন পরে সেখানে গিয়ে সেই ডোজটা 28 নিতে days পারবে। পরে, হ্যাঁ, সেখানে on সেটা the নিতে হবে। 28th day or 28 days পরে। কিন্তু as per recent government guidelines যেটা রিসেন্ট যেটা বেরিয়েছে, ওটা 28 days থেকে মডিফাই করে, 28 days তো 4 weeks হয়তো, সেটাকে মডিফাই করে সেটাকে 6 weeks এ নিয়ে যাওয়া হয়েছে, আচ্ছা, যে অন দ্য 6th উইকে, যেটা যে 42nd ডেতে সেটা নিতে হবে, বাট নট লেটার দেন 8 weeks, মানে 8 সপ্তাহ সেটা ক্রস করতে পারবে না। যদি কোনো কারণে 42nd ডেতে যদি সে যদি মিস যদি করেও, হ্যাঁ, তবে কিন্তু 8 সপ্তাহের ভিতরে সেই ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে, সেকেন্ড ডোজটা। সেটা হচ্ছে কি ব্যাপার। তো কোভিশিল্ড। হ্যাঁ, তো আমি কোভিশিল্ডের কথাটা। আরেকটা খুব প্রয়োজনীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে মানে প্রথম দেওয়া হলো, তো দেওয়ার পরে সেটা কাজ করতে শুরু করে কখন, এবং সেটা মানে কতদিন পর্যন্ত সেটা থাকবে, সেটার এফেক্টটা কতদিন পর্যন্ত আমরা মানে সেকেন্ড ডোজটা দেওয়ার পরেও কতদিন পর্যন্ত সেটা কাজ করবে? কতদিন পর্যন্ত কাজ করবে সেটা তো এক্স্যাক্টলি এই মুহূর্তে তো বলা যায় না, দ্যাট ডাটা ইজ নট অ্যাভেলেবল, কারণ সেটা শুধু দেওয়া আরম্ভ হয়েছে। হ্যাঁ, ইমিউনোজেনিসিটির কিছু ব্যাপার রয়ে গেছে, ঠিক আছে, আর সেটা তো স্টাডিও করা হবে, সেটাকে স্টাডিও করা হবে, আলটিমেটলি সেই ডাটাগুলো বেরোবে। হ্যাঁ, সেই ডাটাগুলো বেরোনোর পরেই বলা যাবে যে কতদিন পর, মানে কতদিন পর্যন্ত সেটার এফেক্টটা রয়েছে। যেমন আমরা আপনাকে অন্য একটা ভ্যাকসিন দিয়ে আমি আপনাকে উদাহরণ একটা দিচ্ছি। যেমন ধরে নিন এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু খুব একটা বেশি দিন হয়নি, সেটা অ্যারাউন্ড 2 ডিকেডসের মতন হয়েছে যে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা চালু হয়েছে। আমরা যখন যখন ছিলাম তখন কিন্তু হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন ছিল না, আমরা যথেষ্ট বড় হওয়ার পরেই আমরা হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছি। রিসেন্টলি বেশ কিছু স্টাডিজ হয়েছে অন দ্য এফিকেসি অফ হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন। আমি কিন্তু সেই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছিলাম প্রায় অলমোস্ট 20 years ago। আর এই রিসেন্টলি গিয়ে একটা স্টাডিতে পার্টিসিপেট করেছিলাম, জাস্ট টু সি হোয়াট ইজ দ্য লেভেল অফ অ্যান্টিবডি। আমার মতন আরও অনেকেই ওইটার মধ্যে পার্টিসিপেট করেছেন 20 বছর পর কিন্তু। এবং সেই স্টাডি উনাদের ডিপার্টমেন্টে, উনাদেরই একজন সিনিয়র টিচার ওই স্টাডিটা করেছিলেন। তো সেই স্টাডিতে দেখা গেছে কি এক একজনের ইমিউনিটি লেভেল এক এক রকম, মানে অ্যান্টিবডিসটা এক একজনের মধ্যে এক এক রকম ফর্ম হয়েছে। কথাটা বুঝেছেন? তার মানে এটাই বলতে চাই যে এই যে মানে আপনার প্রশ্নের উত্তরটা দিতে গেলে এটা এই মুহূর্তে কিন্তু সেই উত্তরটা দেওয়া মুশকিল। হ্যাঁ, তবে যেটা প্রিলিমিনারি রিসার্চ বা ইয়ের থেকে যেটা বেরিয়েছে, ডেফিনেটলি অ্যান্টিবডি তৈরি হবে এবং ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যান্টিবডি ইজ গোয়িং টু লাস্ট। আচ্ছা, তো প্রথম ডোজটা নেওয়ার পরে কতদিনের মধ্যে সেটা কার্যকরী হতে পারে? ফার্স্ট ডোজ নেওয়ার পরে না, সেকেন্ড ডোজটা তো নিতে হবে। ফার্স্ট ডোজ নেওয়ার পরেই কিন্তু আপনার সেই ইমিউনোলজিক্যাল প্রোটেকশনটা কিন্তু আসবে না। হ্যাঁ, সেটা স্যার আরো বেটার বলতে পারবেন। অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কি হয়, আমাদের একটা দরকার হয় সেকেন্ড ডোজ, যেটাকে বুস্টার। প্রত্যেকটা ভ্যাকসিনেশনে দেখবেন আপনি সেকেন্ড ডোজ একটা বুস্টার ডোজের দরকার হয়। তার মানে প্রথমটা গিয়ে আমাদের যেটা সিস্টেম আছে এটাকে একটু স্টিমুলেট করলো, কিছু কিছু অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হলো, কিন্তু সেটা পর্যাপ্ত না, এর জন্য আরেকটা স্টিমুলাস দিতে লাগে, তারপরে ম্যাসিভ স্কেলে শুরু হয়। তো এর জন্য মানে সেকেন্ড ডোজের পরে ওইটাই দ্যাট ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন, যে ওই সেকেন্ড ডোজ দেওয়ার পরে অ্যান্টিবডি লেভেলটা কত ওঠে সেটাই দেখা হচ্ছে। তো সেটা দেখেই জাজমেন্টটা হচ্ছে যে ঠিক যত এখন দেখা গেল যে আরেকটু দেরি হলে আরেকটু বেটার অ্যান্টিবডি রেসপন্স হয়। তো ইউজুয়ালি আপনার সেফগার্ড যেটা ম্যাক্সিমাম সেকেন্ড ডোজের পরেই। আচ্ছা, তো তার মানে একটা কথা দাঁড়ালো, যারা অনেকেই একটা ডোজ নিয়েছেন, হয়তো 2 নম্বরটা নেননি, তারা কিন্তু এই আগের মতোই সেই যেগুলো মাস্ক পরা, এইগুলো তারা করবে, একদম সাসেপ্টিবিলিটি থেকেই যাবে। একটা ডোজে কিন্তু সেটা মানে অ্যাজ পার আওয়ার সায়েন্স, হ্যাঁ, একটা ডোজে ইমিউনাইজেশন হবে না কমপ্লিট। একটা ডোজে যদি ইমিউনাইজেশন হয়ে যেত তো ওরা বলেই দিত গাইডলাইন্সে যে একটা ডোজ নিলেই তো যথেষ্ট। কিসের জন্য দে আর গোয়িং ইনটু অল দ্য ট্রাভেল অফ গিভিং দ্য সেকেন্ড ডোজ টু দ্য পারসন? ঠিক না? তো 2 নম্বর ডোজটা সেটা দরকার। আচ্ছা, নাহলে ইমিউনিটিটা। তো আরেকটা প্রশ্ন, যেমন আমি বলতে পারি যে এখন যে যারা মানে নিচ্ছেন, কিছু তো 60 বয়স যারা, তারা সিনিয়র সিটিজেন, তারা নিয়েছেন, কিন্তু এখন কাদের দেওয়া হচ্ছে?
এখন তো দেখুন সিনিয়র সিটিজেনরা হওয়ার পরে আরেকটা গাইডলাইনও এসেছিল যে 45 ইয়ার্সের ওপরে যাদের কোমরবিডিটি রয়েছে, হ্যাঁ, যেরকম ধরে নিন কারোর ডায়াবেটিস আছে, কারোর হাইপারটেনশন আছে, হ্যাঁ, এরকম আরো কিছু আনুষঙ্গিক কিছু যদি কারোর হয়ে থাকে ওনারা নিতে পারবেন। কিন্তু রিসেন্টলি ইফ আই এম নট রং আরেকটা মনে গাইডলাইন্স এর মধ্যেই করেছে যে 45 ইয়ার্সের উপরে যারাই 45 ইয়ার্সের উপরে, এটা মানে এপ্রিল থেকে নাকি চালু হবে মোস্ট পসিবলি। আচ্ছা, ওইটা মানে আরো ওয়াইড রেঞ্জিং করে দিচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, তো আরেকটা যেটা আমি জানতে এখন চাই, পর্যন্ত কিন্তু 45 ইয়ার্সের উপরে কিন্তু যাদের কোমরবিডিটি কন্ডিশনটা রয়ে গেছে উনারাই দিতে পারবেন, বাট ফ্রম এপ্রিল কিন্তু আরেকটা নতুন একটা আসছে তো চলেছে। আচ্ছা, তো আমরা তো জানি যে শিলচর মেডিকেল কলেজে, সিভিল হসপিটালে এগুলো দেওয়া হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে। তো আমরা শুনতে পাচ্ছি যে সেগুলো প্রাইভেট নার্সিং হোমগুলোতেও চলে আসবে, একটা সময় হয়তো চলে আসবে, সেখানে হয়তো টাকা দিয়ে সেটা নিতে হবে, হয়তো কিছু টাকা দিতে হবে, সেটা তো মনে হয় সেটাই ঠিক। হ্যাঁ, সেরকমই তো গভর্নমেন্টের একটা পলিসি আমার মনে হচ্ছে সেটা। আচ্ছা, যখন করবে তো গভর্নমেন্ট ওরা সার্কুলার, সেরকম সার্কুলার ওরা ইস্যু করবে, পেপার পত্রিকায় সেটা ওরা নোটিফিকেশন ওরা জারি করবে নিশ্চয়ই। বর্তমান তো যেটা আমাদের ইসেতে হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর আপনার ইসেতে সিভিল হসপিটালে আরো কয়েকটা সেন্টারগুলোতে, মানে এগুলো তো গভর্নমেন্ট দিচ্ছে, তো গভর্নমেন্ট দিচ্ছে, এগুলো কোনো এনজিওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সব গভর্নমেন্ট দিচ্ছে। এবং ভ্যাকসিনের যা সাপ্লাই হবে সব গভর্নমেন্টের থ্রুতেই ভ্যাকসিনের সাপ্লাইটা হবে। তো খুব আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন, আমরা দেখেছি অনেকেই ভয় পাচ্ছেন সেটা নিতে। তো যাদের মধ্যে বিশেষ করে হার্টের রোগীরা রয়েছেন তারা তো সেটা নিতে ভয় পাচ্ছেন, তো তাদের জন্য কি এটা সেফ, কতটা সেফ, কিংবা নেবেন কি সেটা একটু যদি বলেন। এটা তো পরিষ্কার বলাই আছে যে যারা ব্লাড থিনারের উপরে আছেন দ্যাট ইজ এ ক্লিয়ার কাট কন্ট্রা ইন্ডিকেশন। তো এই ধরনের হার্টের যদি প্রবলেম থাকে আর থিনার দিয়েই দেয়, তো হার্টের প্রবলেম থাকলে সঙ্গে থিনার থাকলে আমার মনে হয় এটা তো দ্যাট ইজ এ কন্ট্রা ইন্ডিকেশন, ওদের না নেওয়াই উচিত। হ্যাঁ, কারণ না নেওয়া উচিত কেন, থিনারেরও তো একটা মানে বন্ধ করা, স্টপ করতে হতে পারে, কিংবা সেটা চালু রাখবে কিনা সেটারও একটা বিষয় রয়েছে। তো সেটার জন্য একটা বিশেষজ্ঞের প্রয়োজন রয়েছে যে সেখানে কথাবার্তা বলে তারপরে হার্টের রোগীরা সেটা নেবেন। তো কাজেই সেটা আপনারা বলছেন যে সেটা নেওয়া উচিত না যারা হার্টের রোগীরা রয়েছে। সেটা একটা কন্ট্রাইন্ডিকেশন ওরা লিস্টের মধ্যে দিয়ে দিয়েছে, এবং আমি মনে করি সেই ক্ষেত্রে সেরকম পেশেন্টরা নিজেদের যারা স্পেশালিস্ট যাদের কারোর তো আন্ডারে ট্রিটমেন্টে তো থাকবেন, ওনাদের সাথে কনসাল্ট করেই ফিউচার কোর্স অফ অ্যাকশনটা নিজেরা ডিটারমাইন করাটা উচিত। আচ্ছা, নিশ্চয়ই এগুলি ক্ষেত্রে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রশ্ন নয় ঠিক, অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিশেষ পত্রিকায় বেরোচ্ছে সেটা হচ্ছে যে রিঅ্যাকশন হচ্ছে। তো সেটা কতটা সত্যি যে রিঅ্যাকশন হচ্ছে, মানে সাইড এফেক্ট যেগুলোকে বলে, সেটা কি সত্যি, কিংবা কতটা পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কিনা সেটা? না, আমাদের ক্ষেত্রে তো যেমন বলতে পারি, যেমন দেখুন আমিও ভ্যাকসিন নিয়েছি, স্যারও ভ্যাকসিন নিয়েছেন, আমাদের চোখের সামনে আরো প্রচুর ভ্যাকসিন নিয়েছেন। হ্যাঁ, আমরা তো কারোর রিঅ্যাকশন হতে দেখিনি, হ্যাঁ, বা শুনিও নি। সত্যি কথা বলতে গেলে যদি শুনেছি সেটা হচ্ছে গিয়ে ধরুন কারোর একটু গা মেজমেজ করছে, বা হয়তো একটু জ্বর এসছে, হ্যাঁ, সেরকমই শুনেছি, কিন্তু কোনো মেজর কোনো রিঅ্যাকশন আমাদের নজরে কিন্তু আসেনি। এবং সেটা বলাই আছে যে এরকম যদি কোনো রিঅ্যাকশন হয় বা কিছু একটা হয় সেটা ইমিডিয়েটলি রিপোর্ট করার জন্য, সেটা কিন্তু অফিসিয়ালি কিন্তু আমাদের জানা মতো কিন্তু আমরা পাইনি, আমরা জানি না। হ্যাঁ, প্রথম তো ডোজটা দেওয়ার পরে 8 ঘন্টা বসেও থাকতে হয়, 8 ঘন্টা বসে রাখা হয়, যদি রিঅ্যাকশন হয় তার মধ্যে, তাহলে আপনারা সেটা নিশ্চয়ই দেখবেন। তো আরো একটা বিষয় রয়েছে যে যদি এরকম হয় বাড়ি যাওয়ার পরে হয়েছে কিছু একটা, কিংবা অ্যালার্জি হচ্ছে কারো, তো সেটাতে কি করা দরকার? ইন দ্যাট কেস তো ইমিডিয়েটলি আপনার হসপিটালে এসে অ্যাসিস্ট্যান্স তো সিক করতে হবে। আচ্ছা, আমি বলি এখানে আপনার যে 30 মিনিটস যে বসিয়ে রাখা হয়, দ্যাট ইজ মেইনলি ফর 1 or 2 ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস এর জন্য, হ্যাঁ, সিরিয়াস, যেটা হচ্ছে মানে সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশনস এর জন্য। হ্যাঁ, সেটা হলে কিন্তু আপনার ওই 30 মিনিটের ভিতরেই যা ঘটনা হয়ে যাবে। 30 মিনিটের মধ্যে যদি না হয় সেটা কিন্তু হবে না। অ্যানাফাইল্যাক্সিস কিট একটা দিয়ে রাখে, তো ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি যেটা, সেটা অ্যানাফাইল্যাক্সিস ইমিডিয়েট আপনার কার্ডিয়াক শক বা ইত্যাদি হয়ে যাবে, দেন ইউ হ্যাভ টু ইন্টারভিন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে আপনার অ্যাড্রিনালিন বা মেজর কিছু ড্রাগ দিয়ে করতে হবে। তো এখানে এমার্জেন্সি কিট বা অ্যানাফাইল্যাক্সিস কিট রাখা থাকে, এর জন্য হাফ অ্যান আওয়ার বসিয়ে রাখে, হলে এটা হাফ অ্যান আওয়ার মধ্যেই হবে। আচ্ছা, তো কিন্তু এখানে আমি বলি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ক্লারিফাই করাটা উচিত, হ্যাঁ, নাহলে মানুষের মনে কিন্তু এই ভয়টা কিন্তু যাবে না। এটা হচ্ছে গিয়ে এই যে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন বা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশনের কথা যেটা বলা হচ্ছে, দিস ইজ নট স্পেসিফিক টু কোভিড ভ্যাকসিন।
এই জিনিসটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রিয়েকশন, মানে অ্যাডভাইসারি, যেটা প্রত্যেক ভ্যাকসিনের ক্ষেত্রে বলা হয়, প্রত্যেক ভ্যাকসিনের ক্ষেত্রে। সেটা ওই যে বাচ্চাদের যে ডিপিটি ভ্যাকসিনও বলা হয়, বা আমরা টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনও জেনে, এনি ভ্যাকসিন। আর শুধু ভ্যাকসিন কিসের জন্য, সেটা তো নানান রকমের নানান ওষুধপত্রের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। মানে জ্বর আসবে, গা ব্যথা হবে, সেরকম না না, জ্বর আসবে না, আমি ওই সিরিয়াস রিঅ্যাকশনের কথা যেটা বলছি, যেটা আচ্ছা, ওয়ার্নিং, serious যেটা reaction একটা যেটা বলে, আপনি হ্যাঁ, বলছেন। যেটা বলে দেওয়া হয়। কারোর কিন্তু আজকে পর্যন্ত দেখা যায়নি যে এটা হয়েছে বলে, ঠিক আছে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড। এটার জন্য একটা প্রিকশনের একটা ইসে রাখতে হবে, বুঝেছেন তো। অনেকে মনে করতে পারেন বাপরে বাপ এরকম হয়তো এটা রিয়াকশন, কিন্তু এটা এর জন্য এটা ক্লিয়ার থাকা উচিত সবার মনে। এটা শুধু এই ভ্যাকসিনের জন্য এটা বলা হচ্ছে না, এটা সব কিছুর জন্য এটা প্রযোজ্য। যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই সেটা হতে পারে, যার হওয়ার। হ্যাঁ, তো এটা সবাই, মানে এভরিবডি শুড বি ভেরি ক্লিয়ার অন দ্যাট। আচ্ছা, আরেকটা যে হতে পারে যে আমরা তো জানি যে যখন যারা কোভিড আক্রান্ত হয়েছেন তাদের যে সিমটমগুলো, সর্দি জ্বর, এগুলো যদি এরকম এখন হয়তো এমনিতেই রয়েছে, যাদের জ্বর সর্দি রয়েছে, তারা কি নিতে পারবেন এটা? এই মানে জ্বর সর্দি যাদের রয়েছে তারা কি ভ্যাকসিনটা নিতে পারবেন? জ্বরের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ভ্যাকসিনগুলো, কোনো ভ্যাকসিনই দেওয়া হয় না জ্বর বা অন্য কিছুতে, একটু কয়েকদিন অপেক্ষা করে নিয়ে নিলে। মানে এরকম যদি কেউ আসে আপনারা ফিরিয়ে দেবেন, আপনারা তাদেরকে দেবেন না, সেরকমই তো হওয়ার কথা। সেরকম যদি একদম ক্লিয়ার কাট ও কিছু একটা সিমটম নিয়ে আসছে বা এরকম ক্ষেত্রে তো কোনো ভ্যাকসিনই দেওয়া হয় না। সেটাই কারণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানে অনেকের মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে যে যাবো কি না। আর এছাড়া কারো কোনো খাবার থেকে যাদের অ্যালার্জি হয় কিংবা ওষুধ থেকে হয়, তাদের যে এমনিতে যাদের অ্যালার্জি হয় তারা কি নেবে এটা? দেখুন, অ্যালার্জি হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রেডিক্ট করা যায় না। আমার কিছু একটা খাবারের প্রতি আমার অ্যালার্জি থাকতে পারে, হ্যাঁ, তার মানে এটা না যেন আমার সেই ভ্যাকসিনের কোনো ইনগ্রেডিয়েন্টসের প্রতি আমার অ্যালার্জি হবে। আর আমার কোনো খাওয়ারের প্রতি, কোনো কিছু খাওয়ার ফুড ইনগ্রেডিয়েন্টসের প্রতি আমার অ্যালার্জি নেই, সেটাও আবার গ্যারান্টি দিচ্ছে না যেন আমার কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিনের এগেইনস্টে আমার অ্যালার্জি হবে না। তার মানে সিরাম ইনস্টিটিউট থেকে স্পেসিফাই করে দিয়েছে যে দিজ আর দ্য ইনগ্রেডিয়েন্টস হুইচ আর ইউজড, এই জিনিস ইউজ করা হয়েছে, যাদের এইসব জিনিসের প্রতি অ্যালার্জি আছে তারা যেন ভ্যাকসিনটা না নেয়, এছাড়া সবার প্রতি এভরিওয়ান ক্যান টেক। আচ্ছা, তো এখন যে পর্যায়ে এখনো পর্যন্ত রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সেরকম রিঅ্যাকশন কিংবা কিছু হয়নি। আপনারা সাজেস্ট করছেন যে তাদেরকে নেওয়ার জন্য, যাতে সেটা নেয়। তো এছাড়াও কিন্তু কিছু আরো বিশেষ, দেখুন, ভ্যাকসিনের কথা কেন বলা হচ্ছে, নেওয়ার কথাটা কেন, মানে সরকারের তরফ থেকে কিসের জন্য এত গুরুত্বটা দেওয়া হচ্ছে? ভ্যাকসিনেশন যখন হবে, হ্যাঁ, একটা সার্টেন পার্সেন্টেজ অফ, আজকের দিনে কিন্তু আমাদের কিন্তু দেশে কিন্তু এটা এই ইনফরমেশনটা সবাই জেনে রাখা উচিত। ইন টার্মস অফ অ্যাবসলিউট নাম্বারস, আমাদের কিন্তু কি বলে 5 crores ক্রস করেছে, মানে সেকেন্ড ফাস্টেস্ট ভ্যাকসিনেশন রেট কিন্তু আমাদের দেশের, অল ওভার দ্য ওয়ার্ল্ড। উই আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কান্ট্রি ইন দিস রিগার্ড, ঠিক আছে। সরকার কিসের জন্য জোর দিচ্ছে? কারণ একটা সার্টেন পার্সেন্টেজ পপুলেশনের যখন ভ্যাকসিনেশন নিয়ে নিবে, তখন হার্ড ইমিউনিটি একটা তৈরি হয়ে যাবে পুরো পপুলেশনটার মধ্যে। তখন কি হবে, যারা কোনো কারণে হয়তো ভ্যাকসিনেশন নেয়নি বা নিতে পারেনি, এরাও কিন্তু একটা ইনডাইরেক্ট প্রোটেকশন এটা পেয়ে যায়, সেটাকে থ্রু হার্ড ইমিউনিটি বলা হয়। যাই হোক, একটা মেকানিজম একটা আছে যার জন্য সরকার এত গুরুত্ব দিচ্ছে, এবং আমি মনে করি মানুষ নির্ভয়ে গিয়ে ভ্যাকসিনেশনটা, মানে ভ্যাকসিনটা নেওয়াটা উচিত। আচ্ছা, এটার সঙ্গে নেশার কতটা, মানে যারা নেশা করেন তাদেরকে তো বলতে পারেন যে নেশা করবেন না, সেটা তো নিশ্চয়ই আমরা বলার হয় তাদেরকে নেশা করবেন না, অ্যালকোহল নিচ্ছে কিংবা সিগারেট স্মোকিং করছেন, তো তাদেরকে মানে তারা কি নিতে পারবেন কিংবা তাদের কি করা উচিত? তাদের মানে কি, অ্যালকোহল নিয়ে একটা রেস্ট্রিকশন আছে যে ভ্যাকসিনেশনের পরে কিছুদিন আপনি ইউ শুড নট টেক অ্যালকোহল। তো আদারওয়াইজ এটা না যে স্মোক করে বা যে অ্যালকোহল খায় তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না, না। কিন্তু ভ্যাকসিনেশনের পরে যদি অ্যালকোহলটা অ্যাভয়েড করা ভালো, কারণ ফর অ্যান্টিবডি ফর্ম হতে গেলে অ্যালকোহলটা ইন্টারফেয়ার করতে থাকে, তো ভালো মতো অ্যান্টিবডি ফর্ম হবে না তখন। আচ্ছা, আরেকটা যে মানে খুব গুরুত্বপূর্ণ, সেটা এতদিন আমরা খুব মেনে এসেছি, কিন্তু এখন আমরা সেটা আমাদের মধ্যে কমে এসছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেরকম মানে মেনে চলছি না। সেটা হচ্ছে যে আমরা হাত সেভাবে ধুচ্ছি না, কিংবা আমরা আগে যেভাবে মানে মাস্ক পরে চলতাম সেগুলো করছি না। সেটা কিভাবে হওয়া উচিত, এখনো করা উচিত, সেটা আপনি যদি বলেন। না, দেখুন একটা কথা, এই যে কোভিড প্যান্ডেমিকে অ্যাকচুয়ালি আমরা তো ভেবেছিলাম কোভিড প্যান্ডেমিকটা হয়তো আমাদের যেটা স্বভাব এবং আমাদের হ্যাবিটস যেটা, সেটাকে হয়তো পার্মানেন্টলি কিছুটা চেঞ্জ করতে সাহায্য করবে, এবং টু সাম এক্সটেন্ট করেছেও। এই যে হাত ধোয়া,
হ্যাঁ, একটা সিম্পল জিনিস, এবং এই হাত ধোয়া আমরা এই সিম্পল রুলসটাকে যদি ফলো করি তবেই কিন্তু আমরা করোনা এই সংক্রমণ যেটা করোনা ভাইরাস সংক্রমণ কোভিড যেটা সেটাকে অনেক এক্সটেন্টে আমরা প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, আর সবসময় হাত ধোয়াটা এটা তো এমনিতেও তো এটা একটা মানে একটা হাইজিনিক প্রসেস। তো এই সাধারণ জিনিসটা এটা 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 কোভিড প্যান্ডেমিক কিসের জন্য আমাদেরকে বলে দিতে লাগবে? হ্যাঁ, বা কোভিড প্যান্ডেমিকটা কি হওয়ার দরকার ছিল যে এই আমাদের এই হ্যাবে এইটা বলার জন্য? এটা তো হতে পারে না। হাত ধুয়ে খাবার খাওয়া বা সবসময় একটা হাত ধোয়ার একটা যাতে টেন্ডেন্সি একটা যাতে থাকে, কিছু একটা ধরলাম তারপরে আমরা যাতে হাতটা ধুই, এটা তো ন্যাচারাল জিনিস, এটা হওয়াটা উচিত। হ্যাঁ, তো আমরা হ্যাঁ, তো দর্শকদের কাছে আরেকবার বলছি যে আপনারা যারা এখন আবার নতুন করে কিন্তু এসছে সেটা নয়, সেটা ছিল এবং আছে, হয়তো একটু প্রকোপটা কমেছে, কিন্তু তাই বললে আমরা মাস্ক পরবো, হাত ধোবো ভালো করে, এবং আগে যেরকম আমরা মেনে এসেছি সেভাবে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা দূরত্ব বজায় রেখেছি সেটা আমরা আবারও সেটা করব নিশ্চয়ই। এবং তো তো কিছু প্রশ্ন আপনাদের রয়েছে আমরা জানি, আমরা আবার ডাক্তারদের কাছে ফিরে আসছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে ভ্যাকসিন নিলেই কি সেটা করব না, সেটা মানে মানে এটা এটা নিয়েছি এখন আর সেটা করব না, এটা কতটা? সেটা করব না, ও না না না, প্রোটেকশন তো নিয়ে, আপনার প্রোটেকশন তো নিয়ে চলতেই হবে। হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা ইত্যাদি যা যা গাইডলাইন আছে প্রিকশনের জন্য সেটা, কারণ করোনা তো এখনো যায়নি, ফলে এগুলো আপনার মেনটেন করে যেতেই হবে। এবং 82 মানে এটা যতদূর না গাইডলাইন আছে এগুলো মানতে হবে, কারণ পুরো ইরেডিকেট হয়নি মানে এটা না যে আমরা মানবো না সেই। তো আমি আবারও বলছি, যারা আপনারা দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা মাস্ক পরবেন, হাত ভালো করে, আবার আগের মতো যেরকম আমরা সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুতাম আমরা, ঠিক সেভাবেই আমরা হাত ধোবো, এবং আমরা অবশ্যই আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো। কিন্তু যদি সেটা না করি তাহলে কতটা বিপদ হতে পারে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, এবং নিশ্চয়ই আমরা আবার দেখতে যাচ্ছি আমরা, কাজেই আমরা সতর্ক হয়ে যাব। তো ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী এবং ডাক্তার শুভ্রেন্দু সেন, আপনারা স্টুডিও এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই মূল্যবান তথ্য আমাদের হাতে তুলে দিলেন তার জন্যে।